বিয়ে বাড়িতে সেজেগুজে বউ ভাতে গেল, মনে হয় রিসেপশন ছিল, বান্ধবী না বান্ধবী বলেনি, বলেছে বন্ধু রিসেপশনে গেল। তা ভিউয়ার্সদের আজকে আমি কয়েকটা কথা বলবো। আমাদের গাবলার ভিউয়ার্স, সবাই সবার ভিউয়ার্স, আমাদের ভিউয়ার্সরাও গিয়ে গাবলাকে পিন করে কমেন্ট করে, আবার ওদের ভিউয়ার্সরাও আমাদের এসে পিন করে কমেন্ট করে। তা আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আরে গাবলা এত সুন্দর সাজিছে, বন্ধুর বিয়াতে গেছে, আর বন্ধুটা ছেলে না মেয়ে জানি না, মানে ওই যে নতুন বিয়ে বাড়ি হচ্ছিল সেই বরটা ওর বন্ধু না বউটা ওর বন্ধু বুঝলাম না, অবশ্য বরকে দেখায়নি, বউকেই দেখিয়েছে শুধু। তা অত সুন্দর সাইজা গুইজা গেল বিয়ে বাড়ি, বৃষ্টিতে ভিজতে ভিজতে চাদর মুড়ি দিয়ে। তা সেইটা দেখো তোমরা, ড্রাইভারকে, কার গাড়ি, কার সঙ্গে গেছিলে, এই প্রশ্নগুলোর কোনো যুক্তি আছে? কেন করো? তার জীবন, সে যার তার সঙ্গে যাক, তার যাকে খুশি তাকে নিয়ে যাবে, যাকে খুশি তার গাড়িতে যাবে। তোমাদের আর খাইয়ে দেয় কাম নাই, খাইয়ে দেয় কাম নাই। আর কিছু কইতে পারো না? কইতে পারতে, সোয়েটার পরো নাই কেন, ঠান্ডা লাগতেছে না, এটা কইতে পারতে। যে বিয়ে বাড়ি বউ হাতে গেলে সেই বরটা কোথায় গেল? বরটা দেখাইলে না, শুধু বউটা দেখাইলে। তিনটে মেয়ে সেজে গুজে, মানে একজন বউ আর দুজন পাশে একটা গাবলা আর একটা ওর বান্ধবী হয়তো দাঁড়িয়ে ছিল। এগুলো নিয়ে প্রশ্ন করো। প্রশ্ন কেন করছো যে গাড়ির ড্রাইভারকে? আচ্ছা আমি রথে চড়েছি, রথের সারথির খোঁজ তো তোমাদের নেওয়ার দরকার নেই। কেন দেখছো, কেন প্রশ্ন করছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ খোশ মেজাজে ছুটির দিনে খাওয়া দাওয়ার পরে ছাদে এতক্ষণ রোদ পুইয়ে পুইয়ে কিছু কাজ করলাম, অবশ্যই অফিসের কাজ, রিপোর্ট তৈরি করা। তা হঠাৎ করে আমি দেখলাম গাবলা উড়ে 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 বৃষ্টির মধ্যে চাদর মুড়ি দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে। ছোট্ট একটা ব্লগ দিয়েছে, দারুণ লাগছিল রে গাবলা তোকে, মিষ্টি মিষ্টি মিষ্টি। হ্যাঁ দারুণ, এমনি রংটা তো সুন্দর না, তারপরে আবার লাল শাড়ি পরেছে। তা যাচ্ছে, ভালোই কথা। বিয়ে বাড়ি গিয়ে যে ওয়ার্কআউটে যে ম্যাডাম আছে তার কাছ থেকে পারমিশন নিয়েছে, আজকে সব খাবো সব। আর ওর মা তো বলেছে সবকিছু খাবি, তোর মোটা হাত রোগা হাত দরকার নেই, কারণ শ্বশুর বাড়িতে খেতে দেয়নি। তা 5 বছরের খাওয়া আমি তোরে পূরণ করম, তোর যা মনে লয় তাই খা, খাই মোটা না, অসুবিধা কি আছে? মোটা হইলে কি অসুবিধা আছে? ওই মরা সুটকির থেকে মোটা একটু ভালো, তবু চোখে বাঁধে। আর ওই লইটা যখন ওই শুকনা এইটুখানি পাছা নাড়াইয়া নাড়াইয়া ওই গরম আছে এরম এরম কইরা, তখন মনে হয় যে সারা পেতনি, মনে হয় যেন সারা গাছের পেতনি নাচতেছে। যাই হোক, মোটা হোক যাই হোক, আমাদের গাবলাকে কিন্তু দারুণ দেখতে লাগছিল, দারুণ দেখতে লাগছিল। সেইটা কও, ও সাজের কোনো জায়গায় ভুল হইলে সেইটা কও, তা না আরে গাড়ির ড্রাইভার কিটা, আরে গাড়ির ড্রাইভার কিটা, তোমাকে এত খবর কি দরকার? ও দেখাবে না, ও দেখাবে না কিন্তু বুঝাবে, ও দেখাবে না কার গাড়িতে যাচ্ছে, কিন্তু বুঝাবে যে আমি একজনের গাড়ি করে যাচ্ছি। তোমরা গেস করো, তোমরা গেস করো, গেস করে বলো না। আরে কন্ট্রোভার্সি, তাই তো, কন্ট্রোভার্সি না করলে ভিউ হবে না তো। এমন এমন কন্টেন্ট দেবো না, লোকে নাইস কুল পাবে না। আমাকে গাবলা কয়, আমি না অবশ্য, গাবলার চিন্তা যে এমন একখানা ফুটুস করে দিয়ে দেখাবো, নে তোরা এখন সবাই মিলে চেঁচা, গাড়ির ড্রাইভারকে, কার গাড়ি, হুন্ডা গাড়ি, হ্যান ত্যান নিয়ে চলো এখন কন্ট্রোভার্সি। তা প্রথমেই আমি একটা কমেন্ট পড়বো, কথা তো পরে হবেই, সবাই শেষে কমেন্ট পড়ে, আমি একটা কমেন্ট পড়বো। একজন কমেন্ট করেছে, অবশ্য আমাদের গাবলারই পক্ষের কমেন্ট, তবু কমেন্টটা আমার খুব সুন্দর লেগেছে, আমি কমেন্টটা পড়বো। বিয়ে বাড়িতে যাচ্ছে, কার বিয়েতে যাচ্ছে? এস সরকারের বিয়েতে। টাইটেল দিয়েছিল এস সরকারের বিয়েতে এনজয় করতে যাচ্ছে। টাইটেলটা চেঞ্জ হয়েছে কারণ তার একজন ভালোবাসার ভিউয়ার বলেছে, দিদি টাইটেলটা চেঞ্জ করো, তারপরে টাইটেল চেঞ্জ করে দিয়েছে। এবং সে কিন্তু বলেছে, আমাদের গাবলা বলেছে যে বিয়ে বাড়ি যাচ্ছি তার নাম হচ্ছে সুমন, আর তার টাইটেল হচ্ছে সরকার, ওই জন্য এস সরকার। তা তবুও ভাঙিয়ে বলে দিয়েছে, তাই তবুও টাইটেলটা চেঞ্জ করে দিয়েছে। কেন হঠাৎ করে এস সরকার শুনলে কি আমাদের ফোকলার নাম কি কি বলবো না? যাই হোক, সেটা হতেই পারে, নামের সঙ্গে নাম মিললেই যে তার বিয়েতে যাবে এমন কোনো কথা না, এটা আমরা ভাববো না, অত গাধা আমরা না যে ফোকলার বিয়ে হবে আর টিনা এত বড় ঢাউস একটা প্রেজেন্টেশন নিয়ে চলে যাবে বিয়ে খাতে হাসতে হাসতে। আর আমাদের তাই মেনে নিতে হবে যে কমেন্টটা করেছিলে সে খুব আমাদের ভিউয়ারদের গাধি মনে করে, আর বলে দিয়েছে এই ভিডিওটা অনেকের কন্টেন্ট হবে, অবশ্যই হবে। আর আমাদের গাবলা ভালোবেসে আমাদের হাতে কন্টেন্ট তুলে দিয়েছে, এটা নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো। কন্ট্রোভার্সি না করলে কি ভিউ হয় নাকি? ভিউ হয় না। সন্দীপ যে কি টাইটেল থাম্বনেল দেয় তাতে ভিউ হয় না। দেখো আমাদের গাবলার কি বুদ্ধি, এস সরকারের বিয়ে। যাই হোক, এস সরকার টাইটেল চেঞ্জ করে দিয়ে এখন দিয়েছে কি যে হ্যাঁ হঠাৎ করে বিয়ে বাড়িতে গেলাম।
চেঞ্জ হয়েছে টাইটেল, কিন্তু আমরা তো দেখে ফেলাইছি প্রথম টাইটেলটা। যাই হোক, এবার আমি বলেছিলাম তোমাদের সঙ্গে কমেন্ট পড়বো, তোমরা ফার্স্ট কমেন্ট পড়ে দেখো। আমি যেটুকু এর আগে আলোচনা করলাম সেটা কমেন্টে আছে, যদিও আগের টাইটেলটা কেউ দেখে না থাকতে পারো, অবশ্যই এইগুলো দেখলে তোমরা ঠিক বুঝে যাবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল। এখন যদি কমেন্টগুলো হঠাৎ করে চেঞ্জ করে ফেলে, স্ক্রিনশট মেরে নিলাম, বলা তো যায় না। তা তোমাদের কাছে যে কমেন্টটা আমি প্রথম পড়বো সেটা হচ্ছে গোপা মিত্রা। তিনি লিখেছেন, আমি নামটাকে একটু চেঞ্জ করে বলবো, গাবলা যদি ফোকলার সঙ্গে বিয়ে বাড়ি যায় তাতে সমস্যা কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। কোনো সমস্যা নেই। কেন সমস্যা কেন হবে? তারা দুজন দুজনকে ভালোবাসে, সেই ভালোবাসার টানে নিজের সন্তান স্বামী ছেড়ে তার হেফাজতে আছে, ছিল, এখন হয়তো বাবার বাড়িতে আছে। এবার বাবার বাড়ি যদি সম্পর্কটা মেনে নেয়, তারা তাদের ব্যাপার, তারা থাকতেও বলতে পারে, সেখানে তো আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো সমস্যা নাই, যাইতেই পারে, ফোকলার সাথে গাবলা বিয়ে বাড়ি যাইতেই পারে। আর সেটা যে সত্যি কথা সেটা অবশ্য সবাই জানে, তোমরাও জানো, কোনো সমস্যা নাই। গাবলা কোন কারণে তার বিবাহিত জীবনে সুখী ছিল না, তাই সে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে। কোন কারণে? ওই যে কয়ে দেছে গাবলা যে দালালটারে পড়ছে না, সে দালাল কইয়া দেছে সন্দীপ তাকে কোন রকম সুখ দিতে পারতো না, শারীরিক সুখ, মানে টিনার যত চাহিদা ছিল সন্দীপ সেটা মেটাতে পারতো না, সেই কারণে সে তার যার কাছে গিয়ে সুখী হবে তাকে খুঁজে নিয়েছে। অবশ্য ফোনে ফোনেই দেখা শুনে বুঝ জানেছে এ আমার সুখ মিটাইতে পারবে। যাই হোক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই তাতে, যার যা মনে, সংসার আনন্দময়, যার যা মনে লয়। তারপরে এতে অন্যায়টা কি? না, কোনো অন্যায় নাই। কে বলেছে অন্যায়? কোনো অন্যায় নাই তো, আমি আমার সুখ খুঁজতে পারি, সেটাই করেছে গাবলা। গাবলা কোথায় সুখ আছে, গাবলা সুখের সন্ধান পেয়েছে, সেই সুখের সন্ধানে যদি সে যায় কোনো অন্যায় নাই। আমরা তো বলছি না অন্যায়। বৈবাহিক সম্পর্ক তো আর রক্তের নয় যে তাকে ভাঙা যাবে না, একদম ঠিক কথা। আরে বিয়ে করে তো পরের বাড়ির ছেলেরে, নিজের বাড়ির রক্তের ছেলেরা তোকে বিয়ে করে না, তো পরের ছেলে পরমানন্দ, গোল্লায় যায় আরো আনন্দ, তো পরের ছেলে গোল্লায় যাবে, তাতে আমার কি? আমি আমার সুখ দেখবো। ঠিকই তো করছে, ঠিকই করছে, আমি এইভাবে কব, ঠিকই করছে। তার যদি শারীরিক মানসিক কোনো সুখ না মেটে, তাহলে সেই স্বামীর কাছে সে থাকবে কেন? কেন থাকবে? ওটা তো রক্তের সম্পর্ক না যে টান মাইরে সিঁড়ি আনতে পারবো না, রক্তের সম্পর্ক না, এটা হচ্ছে পরের সম্পর্ক। দেবো এক ধাক্কা, সম্পর্ক সিঁড়ে খান খান হয়ে যাবে। একদম ঠিক কইছে গোপা। কিছু মানুষ এটা নিয়ে অনর্থক জল ঘোলা করছে। এই কিনা কিনা জল ঘোলাচ্ছ, কেনা জল ঘোলাচ্ছ? জল খাইলে চুপ 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 করে ওপর দিয়ে ফটিক জল খাও, খবরদার জলে নামাইয়া জল ঘুলাইয়া অন্যের জল খাইতে অসুবিধা কইল না, একদম ওপরে পরে জল খাই দাও, জল ঘোলাবা না। অথচ এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একদম খাঁটি কথা কইছে। তোমরা যারা এত মাথা ব্যথা করতেছ আমাকে গাবলারে লইয়া আর ফুকলারে লইয়া, কেন তোমাকে এত মাথা ব্যথা কেন? ফোকলা তো তোমাকে জোন রাখে নাই, কিষণ রাখে নাই যে ফোকলার এই ব্যাপারগুলো নিয়ে, এই গাবলার এই ব্যাপারগুলো নিয়ে তোমরা এত কেন জল ঘোলা করছো? জল একটু কম ঘোলা করো, আর এত মাথা খারাপ কইরো না, এত মাথা খারাপ কইরো না। তা যিনি কমেন্ট করছে, হ্যাঁ, এই কমেন্টটা সত্যি খুব ভালো। এই কমেন্টের রিপ্লাইতে একজন উত্তর দিয়েছে, সব কমেন্টেই তো উত্তর দেয়া যায়। লিখেছে, ঠিক বলেছেন, খারাপ থাকলেও যেন সহ্য করতে হবে। আচ্ছা, গাবলা যদি মরে যেত তখন নেগেটিভরা কি করত? গাবলা খুব ভালো করেছে বেরিয়ে এসে, আর গাবলা আগের থেকে কিছু কি বললে আমাদের সন্দীপের পরদিন সোশ্যাল মিডিয়াতে গাবলাকে নিচে নামিয়েছে। গাবলা কিছু বলেনি, কিন্তু পরের দিন সন্দীপ সেটা বলে দিয়েছে। এটা নিয়ে নানান জনে নানান রকম কথা দিয়েছে। তা এর মধ্যে অনেকের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। তাই এবার আমি বলি, এবার আমি একটু এই গোপা ম্যাডামের কথার উত্তর দিই। আচ্ছা, বিয়ে তো রক্তের সম্পর্ক ছাড়াই হয়, তাই না? রক্তের সম্পর্ক ছাড়াই এখন তো তবু দেখাশোনা প্রেম করে যারা বিয়ে করছে তারা তো আগে থেকে ছেলেটাকে চিনছে। কিন্তু এমন একটা সময় ছিল যে ছেলে মেয়েকে দেখাদেখি করতো না, বিয়ে করতো। সেই অজানা অচেনা একটা ছেলের সঙ্গে বাবা মা ভাই বোন সমস্ত রক্তের সম্পর্ককে ফেলে এসে দীপিত সারাটা জীবন আমরা কাটিয়ে দিই। আর সেই লোকটার জন্যই কিন্তু পৃথিবী ছাড়তে পারি আমরা, কিন্তু তাকে ছাড়তে পারি না, কিন্তু তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। বাচ্চারা মাঝে মাঝে মাকে বলে, মা বাবা তোমার কি হয়, বাবা তোমার কি হয়? তখন আমরা অনেক সময় চমকে উঠি, কি বলবো বাচ্চাটাকে যে তোর বাবা আমার কি হয়? তখন বলি,
তোর বাবা আমার পৃথিবী, কারণ তোর বাবাই আমার কাছে সব। আমার বর হয়, আমার স্বামী হয়, আমার হাজবেন্ড হয়, এটা তো একটা লৌকিক নাম। কিন্তু একজন স্বামী একজন স্ত্রীর কাছে সমস্ত পৃথিবী, আর একজন স্বামীর কাছে তার স্ত্রী সমগ্র দুনিয়া। যদি বাড়িতে এসে বউকে না দেখে স্বামীরা চিৎকার করতে থাকে, বউ কোথায় গেল, যেন তার সবকিছু রসাতলে হয়ে গেছে। আর একজন স্ত্রী যদি কোথাও যায়, এসে যদি বাড়িতে সন্তানদের না দেখে, ভাবে কোথাও গেছে, চিৎকার করে আগে সন্তানদের ডাকে। তাহলে মেয়েদের পৃথিবীটা অনেক বড়। সেই পৃথিবীর মধ্যে মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, সন্তান, সন্ততি সবকিছু পড়ে। ছেলেদের পৃথিবীটাও বড়, তার মধ্যেও ছেলেরা নিজের সন্তান, নিজের বউ আর নিজের মা বাবাকে নিয়ে ব্যস্ত থাকে। শ্বশুর বাড়ির দিকে অত তার ভূক্ষেপ থাকে না। এটাই হচ্ছে পরের সম্পর্ক, রক্তের সম্পর্ক নয়। রক্তের সম্পর্কগুলো ছেড়ে দিয়ে ওই পরের লোকটার হাত ধরে চলে যায় অচেনা অজানা একটা পরিবেশে, সেখানে গিয়ে সব তার নিজের করে নেয়। আগে মেয়েদের বাড়ি ছিল না, এখনো মেয়েদের কোনো বাড়ি নেই। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, নিজের কোনো বাড়ি নেই। সে যদি নিজে ইনকাম করে তবেই নিজের মতো করে একটা বাড়ি করে, তবুও হয় না, মেয়েরা পারে না নিজের মতো করে থাকতে। যাই হোক, এতগুলো কথা বললাম। এবার বলি, আমাদের গাবলা অনেক কষ্টে ছিল 5 বছর। এত কষ্টে ছিল যে একটা দিনও মা বাবার কাছে সে নালিশ করেনি যে মা বাবা আমি অত্যাচারিত হচ্ছি, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, আমাকে টর্চার করছে, আমার স্বামী আমাকে সুখ দিতে পারছে না। মা বাবাকে বলা না যায়, ঠাকুমাকে তো বলতে পারতো যে তোমার নাতি জামাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তার পক্ষে সম্ভব হচ্ছে না আমাকে সুখী করা। তাহলে 5 বছর কেন থাকলো? কেন কিষান জন্ম হলো? আজকে যদি বিয়ের প্রথমেই সে বলতো যে না আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমাকে তোমরা নিয়ে যাও, তাহলে এই ছেলেটা আজকে অনাথ হতো না। যার মা নেই সে কিন্তু অনাথ। আজকে সৌভাগ্যক্রমে কিষানুকে ছোটবেলা থেকে তার ঠাকুমা কোলে পিঠে করে মানুষ করেছে, তার মার পরশ বেশি সে নেয়নি, যার জন্য সে মা ছাড়া থাকতে পারছে। স্বামী কষ্ট দিত, শ্বশুর শাশুড়ি কষ্ট দিত, ছেলেও কি যন্ত্রণা দিত যে ছেলেকে ফেলে চলে যেতে হলো? কেন? এই প্রশ্নটার উত্তর কে দেবে? আজকে কিষানুকে ফেলে গিয়ে একটা দিন দেখলাম না ছেলের কথা বলে 1 ফোঁটা চোখের জল, সেটা বললে নাকি কন্ট্রোভার্সি হবে। আর এই যে বিয়ে বাড়িতে যাচ্ছে মোটরসাইকেলে করে, কার মোটরসাইকেল এটা প্রশ্ন উঠবে জেনেও সে এই ব্লগটা দেখালো। এই ব্লগটা দেখালো, টাইটেলে লিখলো এস সরকারের বিয়ে যাচ্ছি। জানে এটা নিয়ে সবাই জিজ্ঞেস করবে কোন এস সরকার, ফোকলার কি বিয়ে হচ্ছে? কার বিয়ে? তোমার আর ফোকলার বিয়ে হচ্ছে? তারপরে তার একজন ভিউয়ার্সের কথায় সেটাকে চেঞ্জ করে দিল। কিন্তু ছেলে কোথায় আছে? ছেলে কোথায় আছে? হ্যাঁ, ক্যামেরায় চোখের জল দিয়ে ইমোশনালি গেম খেলবে না। তাহলে দিদা মরে গেলে কেঁদেছিল কেন? সেই চোখের জলটার কোনো মূল্য নেই? দিদা মরলে 1 ফোঁটা চোখের জল আসে, কিন্তু ছেলের জন্য 1 ফোঁটাও চোখের জল আসে না। একদিনও মন খারাপ করে বসে থাকে না যে আমার খেতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে, একদিনের জন্য মনে হচ্ছে না। কিন্তু আনন্দ করে নেচে কুদে কে বিয়ে বাড়ি বেড়াতে গিয়ে পিকনিক করে মজা করে সব রিলস করে সব সময় আনন্দ ফুর্তি করে কাটাচ্ছে। তাহলে সন্দীপ কি অন্যায় করেছে? বেশ করবে সন্দীপ, আনন্দ করবে, বেশ করবে সন্দীপ, আনন্দ করবে। জীবনটাকে সন্দীপ এইভাবে নষ্ট করো না, নষ্ট করো না। ঘুরতে বেরো, ঘুরতে বেরো, নিজের জীবনটা এনজয় করো। তুমি যদি চাও আবার নতুন করে ডিভোর্সের পরে বিয়ে করে নিজের জীবনটা ভোগ করতে পারো, চাইলেই পারো, কেউ তোমাকে বাধা দিতে পারে না। ওটা তোমার লাইফ, তোমার মতো করে থাকবে। আজকে বিয়েটা ভেঙেছে দুজনার, তাহলে সন্দীপ কেন একা কষ্ট পাবে? বিয়েটা ভেঙেছে একজন অন্য একটা সম্পর্কে জুড়ে যাওয়ার পরে। তারপরেও সন্দীপের ওপরে এলিগেশন আসছে যে সন্দীপ কেন বউকে সুখী করতে পারলো না, সন্দীপ কেন তার পরকীয়ার কথা ঢেরি পিটিয়ে ইউটিউবে বললো। আজকে তোমরা একবার ভাবো তো, সন্দীপ যদি সেদিন এই ঘটনাগুলো না বলতো, আজকে সন্দীপকে আমরা সবাই দুষতাম, আমরা সবাই গাবলাকে বিশ্বাস করতাম। এক মোটরসাইকেলে গেল, বাড়িতে টোটো ছিল, বাবা ড্রাইভার, ভাই না হয় গাড়ি কিনে গেছে, গাড়ি চালাতে গেছে, বাবা তো বাড়ি ছিল, না হলে অন্য টোটোতে যেত, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চাদর শাল মাথায় দিয়ে মোটরসাইকেলের পেছনে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো তো, ও মোটরসাইকেলে এমন ভাবে ভিডিও করছিল যে দুপা দুদিকে দিয়ে বসেছে, এক সাইড করে বসেনি। তাহলে শাড়ি পরে ওইভাবে বসলো কি করে? শাড়ি পরে ওইভাবে বসলো কি করে জানি না, আমার একটু সন্দেহ হচ্ছে। ও যেভাবে ক্যামেরা করছিল মনে হচ্ছিল ও দুদিকে 2 পা দিয়ে বসে ক্যামেরা করছে। তোমাদের কি মনে হয় যে এক সাইড করে বসেছিল না? এটা একটু কমেন্ট করে বলো, যে আমার দেখার ভুল হতে পারে। ও জানে এইভাবে গেলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তা ও নিজে যখন জানে তখন কন্ট্রোভার্সি করতে অসুবিধা কোথায়? তার ভিউয়ার্সরা বলছে এবার কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি হবে, সে চাইছে
তাহলে যে দয়া চায় তাকে দয়া করতে হয়। কন্ট্রোভার্সি দয়া চাইছে, এবং এইভাবেই কিন্তু ভিউটা তার বাড়ছে। যদি ক্যামেরার ফাঁকে একটু দেখা যায় ফোকলাকে, খেতে বসলো পাশাপাশি, মোটরসাইকেলে গেল, গিয়ে বউয়ের সঙ্গে দেখা করলো, ক্যামেরা করছে, অবশ্যই ফোকলা ক্যামেরা করছে, অবশ্যই ফোকলা ক্যামেরা করছে। নইলে কে করবে ক্যামেরা? ক্যামেরাম্যান তো নিয়ে যায়নি, ড্রাইভার কাম ক্যামেরাম্যান সবই একই লোক। তারপরে যখন সিঁড়ি দিয়ে খেতে উঠছে, ফোকলা আগে উঠে গিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ক্যামেরা ধরেছে, ও সামনাসামনি উঠছে, এক হাতে ক্যামেরা ধরে ওইভাবে ওঠা যায় না। তারপরে ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে খেতে বসলো পাশাপাশি দুজন। ফিশ ফ্রাই না ফিশ কাটলেট দিয়েছিল, সেটা ও নিল না, পাশে কিন্তু টেবিলে পড়লো। তার মানে ওটা ফোকলা ছিল। আর চিকেন পকোড়া, তারপরে কফি, ফুচকা এত খেয়েছে ও আর ভাত খেতে পারছে না। খাওয়া যায় নাকি? ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়েছে ওয়ার্কআউট পরের দিন একটু বেশি করবে, কিন্তু সব খেয়ে নিতে। কি দরকার ওয়ার্কআউট করা? তোকে তো ভালোই লাগে দেখতে, ভালোই লাগে। ও বললো ওর প্রেশার ঠিক আছে, প্রেশার ঠিক নেই বন্ধুরা, আমি বলছি ওর প্রেশার ঠিক নেই। কারণ ও সিঁড়ি দিয়ে উঠে বসেছে, তারপরে গিয়ে মেনু চার্ট পড়তে গিয়ে ও হাঁপিয়ে গেছে। মানুষ এই যে হাঁপায় কখন জানো? হাঁপায় যখন তার হার্টবিটটা বেশি হয়, মানে প্রেশার হয় লো নয় হাই, মাঝামাঝি তো নেই অবশ্যই। তবে আমার মনে হয় ওর হাই প্রেশার আছে, লো প্রেশার না। যতই বলুক আমার লো প্রেশার না, ও হাঁপিয়ে যাচ্ছে, মেনু পড়তে হাঁপিয়ে যাচ্ছে। তাহলে সে সন্তান কি করে মানুষ করবে? তোমরা কি ভাবছো ও ওর ছেলেকে নেওয়ার জন্য কেস করছে? না, ও ছেলেকে নেবে না। আজকে আমি একটা কথা বলে দিলাম, ও ছেলেকে নেবে না। কারণ ওই কিষাণুর সঙ্গে ও দৌড়ে পারবে না। ও ভালো মতো জানে ওর ছেলেকে, ও মা, নিজের ছেলেকে মায়ের থেকে বেশি কেউ চেনে না। ও চেনে ওর ছেলেকে, যে ওর ছেলেকে ও রাখতে পারবে না। ও যদি রাখতে পারতো তাহলে কি তোমাদের এত কথা শুনতো? ও ছেলেকে নিয়ে যেত, ছেলেকে না নিয়ে। আচ্ছা, হ্যাঁ, একজন বলছে ও নাকি ওই 17 তারিখে বাড়ি থেকে বেরিয়েছিল, আবার ফিরে আসবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। আচ্ছা, কেউ যদি ফিরে আসার জন্য যায়, সে কি তার সার্টিফিকেট, তার সোনা গয়না, সমস্ত কাগজপত্র, ডকুমেন্টস নিয়ে বেরোয়? এক কাপড়ে বেরোবে, রাগ করে বাপের বাড়ি গেলে এক কাপড়ে বেরোবে, খুব জোর একটা হ্যান্ডব্যাগে একটা নাইটি ফাইটি কিছু ঢুকিয়ে নিয়ে সে বেরিয়ে যাবে। কিন্তু যে চিরতরের মতো বাড়ি থেকে বেরোয়, সে কিন্তু ডকুমেন্টস থেকে আরম্ভ করে সমস্ত জামা কাপড় নিয়ে বেরোয়। প্রথম দিন আমাদের ঠকিয়েছে, বলেছে আমি এক কাপড়ে বেরিয়েছি। পরে বোঝা গেল, আমাদের আরস যখন ধরে ফেললো যে নাইটি কোথায় পেলো, এই নাইটি তো দীঘায় গিয়ে পড়েছিল, তাহলে সেই নাইটি পরেই কিন্তু আবারও ভিডিও করছে। তখনই ধরা পড়ে গিয়ে তখন বলে দিল না, সমস্ত ব্যাগপত্র নিয়ে সে বেরিয়েছে। তাহলে প্রথমই সে অভিনয় করে, নাটক করে, আমাদের চোখে ধুলো দিয়ে সিম্প্যাথি আদায় করতে চেষ্টা করেছিল। ধরা পড়ে গেছে আরসের কাছে। ওই জন্য আরসকে যেন তেন প্রকারে আরসকে সরাতে হবে, তাহলে হয়তো কিছু মিথ্যা সে ঢেকে ফেলতে পারবে। সেই জন্য আক্রমণটা আরসের দিকে বেশি আসছে। ধরে ফেলছিল সবকিছু। যে কয়েকদিনের জন্য রাগ করে বাপের বাড়িতে যাবে, সে কখনো ডকুমেন্টস নিয়ে বেরোয় না। ডকুমেন্টস নিয়ে কারা বেরোয়? যারা চিরদিনের জন্য বাড়ি থেকে বেরোয়। তাহলে হাতে ব্যাগ, সমস্ত কিছু নিয়ে সে নোড়া হাতে দাঁড়িয়েছিল আত্মরক্ষার জন্য না, তালাটা ভেঙে বেরোনোর জন্য। ছেলেটা সোফায় বসেছিল, বাইরের গেট থেকে সোফা দেখা যায়, সোজাসুজি ছেলে বসে মোবাইল দেখছিল। ছেলেটাকে ভুলে না, ইচ্ছা করে রেখে এসেছে। কারণ ওই ছেলে মানুষ করা ওর পক্ষে সম্ভব নয়। একটা দিনও ছেলেকে একা রাখতে পারবে না। আর অমাবস্যা, ওরে বাবা স্পন্ডিলাইসিসের রুগী, দৌড়াতেই পারবে না ওর পেছনে। আর আমাদের ওই মানে কি বলবো, আউ শক্তি, বাবা ভুড়ি নিয়ে দৌড়াতে পারবে না। আর ওই যে গাবলার বৌদি, কিষাণু গেলে বৌদিকে এক ঠেলা মারবে, সে চিৎপটাং হয়ে পড়বে। বুঝলে? এটাই হচ্ছে আসল সত্যি কথা। তা আজকে সারথীকে তোমরা সবাই জানো, আমরাও জানি, তবু কেন প্রশ্ন করছো? হ্যাঁ, তোমরা বলেছো দেখালে, ও দেখাতে পারবে না তো, ওর হিম্মত নেই। ও তো চোর, ফোকলা হচ্ছে চোর, চুরি করে সম্পর্ক করছে। আজকে একদিন আমাদের দালাল দিদি বলেছিল না, যে আজকে ফোকলাকে অ্যাপ্রিসিয়েট করি, যে সেই বিপদের দিনে প্রেমিকার পাশে দাঁড়িয়ে হিম্মত দেখিয়েছে, যেটা এই সমাজে অনেকে পারে না, সেটা ফোকলা করে দেখিয়েছে। এই কথাটা আমার না, এটা হচ্ছে ওই আমাদের লোটে শুটকির কথা। ওই সব বলে রেখেছে, যতটা খারাপ বলার গামলাকে লোটে বলে রেখেছে। লিভিং এ থাকতে এটা লোটে বলেছে। লোটে আর ওই আমাদের গামলার বড়দিদি, চোপার বড়দিদি, এরা দুজনে মিলে সরকারের বাবা এসে গামলার হাতটা ধরলো। সরকারকে আমাদের ফোকলা, তার বাবা এসে গামলার হাত ধরতে যাবে কেন? ফোকলার বাবা গামলার হাত ধরবে কেন হঠাৎ? কারণ তার ছেলে তাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। বিয়েটা হয়তো এখনো সামাজিকভাবে হয়নি, আইনত হয়নি, ডিভোর্সের অপেক্ষা।
ডিভোর্সের অপেক্ষা, কিন্তু থাকা খাওয়া সবই হচ্ছে। আজকে জোর গলায় বলছি সবই হচ্ছে, যতই তারা না দেখাক। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? স্বামী পোষাতে পারে না, যে পোষাতে পারে তার কাছে এসছে। তাহলে কি ওই যখন বলেছিল না আমার হেফাজতে আছে, যখন দাদার বিয়ের আগে গাবলাকে মেরে তাড়িয়ে দিয়েছিল গাবলার দাদা, সেটা নিয়ে এই দালাল দিদি প্রতিবাদ করেছিল, দাদাকে মাকে অনেক নোংরা নোংরা কথা বলেছিল গাবলার বাবা মা এবং দাদাকে নিয়ে। তখন বলেছিল, ফোকলা নিজেই বলেছিল যে আমার দায়িত্বে আছে, আমি একটা ঘর ভাড়া করে তাকে সিকিউরিটি দিয়ে রেখেছি। তাহলে সেই ঘরে কি ভজন সঙ্গীত হতো? গাবলাকে বসিয়ে সামনে কি আরতি করতো এরকম করে, আর গীতা পাঠ ভাগবত পাঠ হতো? যে শারীরিক ক্ষুধা মেটানোর জন্য পরকিয়া করে চলে এসছে, তাকে কি গীতা পাঠ শোনানো হতো ওই ঘরে রেখে? সত্যি পানা দেখাচ্ছে, সত্যি বর ছেড়ে, স্বামীকে ছেড়ে, সংসার ছেড়ে পরকিয়া করে বেরিয়ে এসে যখন ধরা পড়েছে, তখন বলছে আমাকে অত্যাচার করে, আমাকে নির্যাতন করে। আর এগুলো মানুষ বসে বসে সাপোর্ট করছে। যদি সৎ থাকতো তাহলে পরকিয়া করার আগে বেরিয়ে এসে সম্পর্ক ছেদ করে দিয়ে, ডিভোর্স করে দিয়ে, তারপর একটা কেন 10টা পরকিয়া করুক, কারোর কোনো আপত্তি নেই। আর আমরা কেন এটা নিয়ে সমালোচনা করব? সোশ্যাল মিডিয়ায় এসে লিখবা তুমি যে আমার প্রেমিকের সঙ্গে আমি বেরিয়ে এসছি, আমার হাত ধরেছে, সে আমাকে সাপোর্ট করেছে, আমার বিপদের দিনে আশ্রয় দিয়েছে, আমি তার জন্য তাকে ভালোবাসি, তার জন্য বেরিয়ে এসছি। কমিউনিটিটা কে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবেসে বেরিয়ে এসছি। কে বলেছিল? কে বলেছিল? তাহলে কেন কন্ট্রোভার্সি হবে না? কেন নেগেটিভ ভিউয়ার্সদের কেন কমেন্ট করার অধিকার থাকবে না? কেন আমরা কন্ট্রোভার্সি করবো না? তুমি তোমার অসতিপানা সোশ্যাল মিডিয়ায় দেখাবা, আর সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ বললে খুব স্ট্রাইকের, খুব কেসের ভয়, তাই না? কেসের ভয় দেখানো তুমি করতে পারবা, তুমি দেখাতে পারবা, আর আমরা বলতে পারবো না। মোটরসাইকেলের পেছনে বৃষ্টিতে ভিজে ভিজে তুমি বিয়ে খেতে যাচ্ছ, অথচ তুমি কার মোটরসাইকেলে যাচ্ছ দেখাতে পারছো না। আমরা তো টোটোই করে গেলেও টোটোওয়ালাকে দেখাই। সেদিন আমরা মাদারঘাটে খেতে গেছি, ড্রাইভারকে ও বলছে আমি ড্রাইভার, আমি ক্যামেরায় যাবো না। কেন, কি হয়েছে? ড্রাইভার না, আমি তাকে সারথি বলেছি। অর্জুনের রথ চালাচ্ছিল শ্রীকৃষ্ণ, তাকে সারথি বলে। আর আমরা যখন গাড়িতে করে যাই, আমাদের জীবনটা থাকে ড্রাইভারের হাতে, ওই জন্য আমি তাকে বলেছি সারথি তুমি। তাহলে যাকে দেখাতে পারবে না, তাহলে ওই যাওয়া আসাটুকু কেন দেখালো? বলতেই পারতো আমি বিয়ে বাড়ি এসেছি টোটোই করে। সে মোটরসাইকেলে উঠে, হুন্ডায় উঠে করে যাবে, আর কার মোটরসাইকেলে যাচ্ছ ওটা জিজ্ঞেস করলে দোষ, তাই না? বাহ, দারুণ তো। আর যে মেয়ে শ্বশুর বাড়িতে 5 বছর নির্যাতিত হয়েছে, সে একটাও কেস করেনি 5 বছরে থানায়, বাবা মার কাছে নালিশ করেনি, পাশের বাড়ির লোক জানতে পারেনি, তার নিজের পিসি পাশে রয়েছে সে জানতে পারেনি, সে নির্যাতিতা হয়েছে। তোর থাকতে ভালো লাগছে না, তোর প্রেমিকের কাছে যাওয়ার ইচ্ছা, তুই যা। কিন্তু শাশুড়ির নামে নিন্দা, শ্বশুরের নামে নিন্দা, স্বামীকে ছোট করে দেখানো, এগুলো কি দরকার? তুই করলি অন্যায় কাজ, তার দায় দিচ্ছে শ্বশুর বাড়ির লোকের উপরে। তুই করলি পরকিয়া, দেখাচ্ছিস শাশুড়ি পরকিয়া করে। লজ্জা করে না, তাই না এগুলো? আর একে যারা সাপোর্ট করে তারাও সেই ধরনের মানুষ। তা বন্ধুরা, অনেকক্ষণ ধরে বলা হলো, ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো। আর যদি কোথাও ভুল বলে থাকি তাহলেও কমেন্ট করে বলো। টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওতে, আমার ভিউয়ার্সদের জন্য দিলাম।